হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক ব্রো। পুরোটা ম্যাচ জাপান লো ব্লক ডিফেন্স করে খেলে গেছে, কিন্তু তারপরেও ম্যাচের স্কোরটা দেখুন, একদম ব্রাজিলের মানে নাকানি চুবানি খাওয়াই নিছে। তারপরেও ব্রাজিল খুব কষ্ট করে উইন হয়েছে। হোয়াট এ কামব্যাক ব্রাজিল। ম্যাচের শুরুর দিক থেকে ম্যাচের 14 মিনিট পর্যন্ত ব্রাজিল কোনো প্রকার শট করতে পারে নাই। তাও তাও একটা 15 মিনিটে একটা শ্যুট করেছে, যেটাও কিনা ছিল অফ টার্গেট। এর আগ পর্যন্ত ব্রাজিল ফুল ডমিনেট করে গেছে, কিন্তু কোনো শ্যুট করতে পারে নাই। ম্যাচের ঠিক সেই সময় জাপান তাদের একটা অ্যাটাক করে এবং সেই অ্যাটাকটাতে একটা ফাউল পেয়ে যায়, যেটা কিনা আমার পার্সোনালি মনে হয়েছে সেটা পারফেক্ট একটা ফাউল ছিল, যেটা ডিবক্সের একটু বাইরে ছিল। ক্যাসিমিরো ফাউল করেছে, যেটা ক্যাসিমিরো একটা ইয়েলো কার্ড কনসিড করে। সেটা আমার দেখে মনে হচ্ছে ইয়েলো কার্ডটাও একদম পারফেক্ট ছিল, কেননা ক্যাসিমিরো একটুও বলে টাচ করতে পারে নাই। তার কিছুক্ষণ পরে হাইড্রেশন ব্রেকের একটু আগে মেথুস কুনিহার থেকে একটা ফাউল মেরে খাওয়া হয়েছে, যেটা রেফারি যদি একটু রিপ্লাই নিত তাহলে সেটা অবভিয়াসলি ফাউল হইতো, যেটা কিনা কমেন্ট্রিতে থাকা একজন রেফারি, সিনিয়র রেফারি, সেও বলছিল এটা অবশ্যই ফাউল একটা ছিল। অ্যান্ড যখন হাইড্রেশন ব্রেকটা দেয়, হাইড্রেশন ব্রেক থেকে আসার 1 মিনিট পরে জাপান অনেক সুন্দর একটা গোল করে, যেটা কিনা দুই দলের মানে কয়েকটা ভুল পাস হয়েছে। ব্রাজিলও কয়েকবার ভুল পাস খেলেছে, জাপানও কয়েকবার ভুল পাস খেলেছে, এবং সেখান থেকে জাপানের প্লেয়ার সোনা বলটা একদম নিজের কন্ট্রোলে নিয়ে পুরো নিজের কনফিডেন্সের সাথে একদম ডিবক্সের পেনাল্টি এরিয়ার একটু বাইরে থেকে একটা পাওয়ার শ্যুট করে, অ্যান্ড যেই শ্যুটটা গোলকিপারের হাতের একটু বাইরে দিয়ে চলে যায়, অ্যান্ড সেটা গোলে কনভার্ট হয়। এরপর থেকে ব্রাজিল অনেকক্ষণ চেষ্টা করতেছিল, কিন্তু কোনো রেজাল্ট বের করতে পারতেছিল না। ফার্স্ট হাফের শেষ হয়ে যায়, ফার্স্ট হাফ পুরো শেষ হয়ে যায়, কিন্তু ব্রাজিল কোনো রেজাল্ট বের করতে পারে না। এবং সেকেন্ড হাফের শুরুর দিকে ম্যাচের 51 মিনিটে ব্রুনো গিমারাইস একটা অসাধারণ হেড করে, অ্যান্ড যেটা সেভ দিয়ে দেয় সুজুকি সেই বলটা অনেক সুন্দরভাবে সেভ করে দেয় ব্রুনো গিমারাইসের হেডশট। তারপরে ম্যাচের 54 মিনিটে গ্যাব্রিয়াল মাগালাইসের একটা অসাধারণ পাস থেকে ক্যাসিমিরো এত সুন্দর একটা হেড গোল করে, যেটা কিনা বলার ভাষা নাই। যেটা ছিল একটা হেড গোল, আর ক্যাসিমিরোর গোলটা করার পর থেকে একদম খেলার হাইপ চাঙ্গে উঠে যায়, এক প্রকার চাঙ্গে উঠে যায় খেলার হাইপ। যেই প্রকার দুই দল কাউন্টার অ্যাটাক শুরু করে দিয়েছিল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ চলছিলই। এটা অনেকক্ষণ ধরে চলছিল, প্রায় 5 থেকে 7 মিনিট যাবৎ আক্রমণ পাল্টা আক্রমণ চলতেছিল। তার একটু পরে সেকেন্ড হাফের অ্যাডিট টাইমে ক্যাসিমিরো ইনজুরিতে পড়ে, যার ফলে তাকে মাঠ ত্যাগ করতে হয়। অ্যান্ড তার আগে ক্যাসিমিরোর আগে লুকাস পাকুয়েতাও কিন্তু ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেছিল। এই দুইটা প্লেয়ারের ইনজুরি ব্রাজিলকে ভুগতে হতে পারে। আর এই ক্যাসিমিরো মাঠ ত্যাগ করার 1 মিনিট পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একটা অসাধারণ গোল করে ফেলে, অ্যান্ড যেই গোলটা করার পর থেকে ব্রাজিল মানে এক প্রকার আকাশে উঠে যাওয়ার মতো অবস্থা। ব্রাজিল উইন হয়ে যায় পুরো ম্যাচটা, ব্রাজিল 2-1 গোলে ম্যাচটা লিড নিয়ে নেয়। আর এরকমভাবে মানে গোলটা করার পরে রেফারি কেন জানি একদম 100 মিনিট পর্যন্ত খেলাইছে, মানে অ্যাডিট টাইম ছিল 6 মিনিট, সেকেন্ড হাফের অ্যাডিট টাইম ছিল 6 মিনিট, কিন্তু রেফারি গোলটা হওয়ার পর থেকে 1 মিনিট তো সেলিব্রেশনের জন্য গেছে, তারপর থেকে পুরো 100 মিনিট পর্যন্ত সে কাভার করছে, 100 মিনিট পর্যন্ত ম্যাচ পরিচালনা করেছে। আরেকটা জিনিস বলতে চাই, আজকের ম্যাচটা জাপান ব্রাজিলের এগেনস্টে হেরেছে। ব্রাজিলের এগেনস্টে যদি জিততে পারতো তাহলে জাপান একটা রেকর্ড করে ফেলতো, যেটা কিনা মানে তারা নকআউট স্টেজে প্রথম ম্যাচ উইন হতো। কেননা জাপান ইতিপূর্বে যতবার ওয়ার্ল্ড কাপে খেলেছে, যতবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, কোনোবারই তারা নকআউট স্টেজে মানে নকআউট স্টেজ থেকে পরের রাউন্ডে অতিক্রম হতে পারে নাই। মানে তারা যেটাই নকআউট স্টেজে খেলেছে প্রথম ম্যাচ, সেই ম্যাচেই তারা এলিমিনেট হয়ে গেছে। তারা মানে গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজে আসতে পারে, কিন্তু নকআউট স্টেজে কোনো ম্যাচ জিততে পারে না, এটা তাদের ইতিহাসে নাই। আর ব্রাজিলের সাথে তারা ইতিহাস করবে, এইটা তো তাদের কাছে স্বপ্ন হয়ে থাকবে। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, জাপানের প্লেয়ার সোনা যেই গোলটা করে, সেই গোলটা তো সে বল পেয়েছে মিডফিল্ডে, অ্যান্ড মিডফিল্ড থেকে সে পেনাল্টি এরিয়ার একটু বাইরে এসে পাওয়ার শ্যুট করে, অ্যান্ড সেটা গোলে কনভার্ট হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে, একটা প্লেয়ার সে মিডফিল্ড থেকে কিভাবে বলটা নিয়ে একদম ডিফেন্স লাইনে গিয়ে শটটা করে? সেখানে কি অন্য কোনো প্লেয়ার ছিল না? সেখানে কয়েকটা প্লেয়ার ছিল। সেখানে ক্যাসিমিরো খুব ক্লোজ থেকে সে দূরে চলে যায়। ক্যাসিমিরো চাইলে সেখানে যদি একটা প্রেস করতো তাহলে জাস্ট একটা মাইনর ফাউল পেতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। সে কেন করে নাই? সে একটা ইয়েলো কার্ড খেয়ে আছে, সে তার জন্য কোনো প্রকার ট্যাকেল করে নাই। ভাই, তুমি যদি ট্যাকেল নাই করো তাহলে তুমি মাঠে কেন ছিলা সেখানে? যদিও তার আগে একটা সে গোল করে ফেলেছে, কিন্তু তাকে আমি ডিসক্রেডিট করতে চাই না। সে একটা গোল করেছে, সে রেসপেক্ট পাওয়ার যোগ্য, কিন্তু তার ভুলে যে একটা গোল হয়েছে এটা তো মানতে হবে।
এটা আপনি মানতে বাধ্য, কেননা ক্যাসিমিরো যদি তাকে প্রেস করতো তাহলে সেই গোল পর্যন্ত যায় না, ম্যাচটা এত বড় হাইপের জায়গায় পৌঁছাতে হয় না। সেখানে মানে ক্যাসিমিরোর একটা ভুলের কারণে, আমি এটা বিলিভ করি যে ক্যাসিমিরোর ভুলের কারণে সেই গোলটা হয়েছে। আর গ্যাব্রিয়েল মার্টিনেল্লি সে একটু মানে সরি গ্যাব্রিয়েল মাগালাইস সে চেষ্টা করেছে গোলটা সেভ দেওয়ার জন্য, কিন্তু সে অনেকটা সামনের দিকে চলে গিয়েছিল, যেই কারণে তার পায়ের সাথে বলটা টাচ করে নাই আর সেটা গোলে কনভার্ট হয়ে যায়। সো গাইস, দিন শেষে একটা কথা বলতেই হয়, বদলি হিসাবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি সে আজকের ম্যাচের হিরো হয়ে গেছে লাস্ট মিনিটে একটা গোল করে। হ্যাঁ, লাস্ট মিনিটে গোল করা এবং উইনিং গোল সেটা যদি হয় তাহলে সেটা অবশ্যই রেসপেক্ট পাওয়ার যোগ্য, অবশ্যই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার যোগ্য, অবশ্যই রেসপেক্ট পাওয়ার যোগ্য। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলটা আপনার কাছে কেমন লেগেছে। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে জাপানের এগেনস্টে ম্যাচের হাইপ কেমন ছিল। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।